পৃষ্ঠা ৭৯। সঙ্গে নিয়ে যেমন যায়, ফি দিনই মতি কিছু না কিছু দেয় ওকে। কোনো দিন ৫ টাকা, কোনো দিন ৪ টাকা, বেশি আদায় হলে এক একদিন ৮ টাকাও দিয়ে দেয়। সুরবালাদের কাছে এই অচিন্তিত ঐশ্বর্য। বাজারে নাকি ভবতারণের বিস্তর দেনা হয়ে গিয়েছিল, সেজন্যে তিনি মুখ শুকিয়ে বেড়াতেন। সে দেনা শোধ হচ্ছে, তাঁর মুখে হাসি ফুটছে, এতেই সে খুশি। আরও বেশি পাওয়া উচিত কি না সে প্রশ্ন তার মনে নেই। নিস্তারিণী বরং এক-আধ দিন জিজ্ঞেস করেছে কীরকম কি আদায় হয়, মতির হাতে কত পড়ে, কত কি খরচ থেকে লাভ কত দাঁড়ায়। সুরবালা ধমক দিয়ে থামিয়ে দিয়েছে তাকে। এত নিকেশ দরকার কি তোমার? তুমি যা পাচ্ছ তারই হিসেব করো বসে বসে। খোল বাজায় লোচন, সেও একদিন চুপি চুপি বলতে গিয়েছিল, আদায় তো তোর জন্যেই বেশি হয় গো, তা কীর্তনুলি সে বুঝে ভাগ দেয় না বোকা বুঝিয়ে দেয়? যেমন কাজও শিখছিস, পাওনা গণ্ডাও একটু একটু করে বুঝে নিতে শেখ। তাকেও বকে দিয়েছে সুরো। খবরদার লোচনদা, ওসব নোংরা কথা আমাকে শোনাতে এসো না। সেই টেনে নিয়ে এলো হাত ধরে, সেই শেখালো বিদ্যেটা। যা পাচ্ছি তার দৌলতেই, বলতে গেলে তার দয়ায়। তার সঙ্গে কি হিসেব নিকেশের সম্পর্ক আমার? মদ ছুঁড়ি, বয়স গুণে ভালো কথাও মন্দ শোনায়। প্যাঙ্গের হাসি হেসে বলেছিল লোচন, ভালো মানসি কতদিন থাকে দেখব। আমি এখনই মরছি না, অনেক দেখলুম, এখনো অনেক দেখতে বাকি। এই টাকা পয়সার হিসেব নিয়ে যেদিন খেচাখেচি ছেড়ে কিলি চুলোচুলি হবে, তখন আমার কথাটা ইয়াদ করিস। লোচন বৈরিগি বলেছিল বটে কথাটা। অবশ্য নগদ টাকা ছাড়াও মতি দেয় কিছু কিছু। এর মধ্যে ৮ গাছা চুড়ি গড়িয়ে দিয়েছে, একজোড়া তাগা টাকার বন্ধকই ছিল, সে এলে দিয়ে গেছে। সেইটেই পালিশ করিয়ে দিয়েছে ওকে। তা হোক, বেশ ভারী তাগা, অনেক টাকা পেত গলালে। শুধু সুররই নয়, নিস্তারিণী রঙ্গেও বুড়ো বয়সে সোনা উঠেছে মেয়ের দৌলতে। একদিন একগাছা বিছে হার পাওয়া গিয়েছিল এক জায়গা থেকে, সেটা সুরবালা চেয়ে নিয়েছে মায়ের নাম করে। বলেছে, এ তো ফঙ্গবেনে দেনো হার, এই তো তুমি 7 জন্মেও পড়বে না মাসি, কি করবে এটা নিয়ে? কেন বলতো? ভুরুকুঁচকে জিজ্ঞাসা করেছিল মতি। চাস তুই? কিন্তু এ হার তো মানাবে না তোকে। না, আমার জন্যে নয়। মাথা হেঁট করে মেঝেতে দাগ কাটতে কাটতে বলেছিল সুরো। মার কথা ভাবছিলুম, কখনো তো গলায় এক কুচি সোনা উঠল না, তাই বলছিলুম আমার তো দাও কিছু কিছু পেরায় রোজই, তা এর যা দাম হয় 1 টাকা 8 টাকা করে কেটে নিয়ে যদি হারটা আমাকে দাও। এই কথা? তা এর আর দাম কাটবো কিলো? এটা তো পাওনা জিনিস। পৃষ্ঠা ৮০। কেনা তো নয়, এর কি আবার দাম যাচাই করতে ছুটবো স্যাকরা বাড়ি? যা নিয়ে যা, মাকে দিবি, সে তো ভালো কথাই। তার জন্যে অত কিন্তু হচ্ছিস কেন? এমনি উদারতার ঝোঁকে একদিন মস্ত ভুল করে ফেলল মতি। শরীরটাও খারাপ যাচ্ছিল অবশ্য, মাঝে মধ্যেই বাতের ব্যথায় ভোগে। মতলবও ছিল বোধ হয় একটু বেশি উৎসাহ দেবার। বউবাজারের এক বেনে বাড়ি থেকে অন্নপ্রাশন উপলক্ষে বায়না আসতে বলে বসলো, আমি যেতে পারবো না, আমার শরীর ভালো নেই, সুরোকে নিয়ে যান আপনারা। বাবুদের তরফ থেকে যে কথা কইতে এসেছিল, সে মনিব শ্রেণীর কেউ নয়, নিতান্তই সরকার। দালালের কাছ থেকে আবার কিছু দালালির লোভে নিজে ঘাড় পেতে নিয়েছে এই যক্ষী। সে বিপন্ন মুখে রঘুবাবুর দিকে চাইল। রঘুবাবুও অবাক হয়ে গিয়েছিল, মতি যে তাকে না জানিয়েই দুম করে এমন একটা প্রস্তাব দিয়ে বসতে পারে, তা সে একবারও ভাবেনি। সে আমতা আমতা করে বলল, হ্যাঁ, তা সুরো বেশি কিছু খারাপ গাইবে না, গায় তো ভালোই, আর হবে না কেন? মেয়ের মতো যত্ন করে শিখিয়েছ, গাইবার তো কথাই। তবে কি জানো, তোমার নামটা তো আর ওর হয়নি এখনো, তোমার নামটাই চায় তারা। লোককে বলতে কইতে মতি কীর্তনুলির গান দিয়েছি আমরা, বুঝলে না?
সে বাহবাটা তো আর ওকে দিয়ে পাওয়া যাবে না। তা না যায় তো আর কি করব, আমি নাচার। নিরাসক্ত কণ্ঠে জবাব দিলে মতি। তারপর ওদের সরকারের দিকে চেয়ে বললে, আপনি আমার নাম করে বাবুদের বলুন গে যে মতি বলেছে ওর গান যদি খারাপ হয়, তাঁদের পছন্দ না হয়, তাহলে আমি আর একদিন গিয়ে বিনি পয়সায় গেয়ে দিয়ে আসবো। এর ওপর আর কথা আছে? যে আঁকে বলবো তাঁদের তবে। সরকার রঘুবাবুর মুখের দিকে চায়। তবেটাতেই রঘুবাবুরও দুশ্চিন্তা। রেটটা নিশ্চয়ই পুরো দেবেন না বাবুরা। মুজরোর মজুরির ওপরই দালালি, তার টাকা কম হলে দালালিও কমে যাবে। সেই কথাটা শেষ করে দিলে সরকারের টাকাটা তো তাহলে ওরা কম দেবেন। ওইটুকু এক ফোঁটা মেয়েকে অত কি দেবেন? আমি কি অত দিতে বলছি? মতি জবাব দেয়, যার যেমন বয়স সে তেমন পাবে বই কি। তারপর মুখ টিপে হেসে হাটে হাঁড়ি ভেঙে মতি বলে, ঢের তো কামালে রঘুবাবু, আমার ওপর দিয়ে বাড়ি ঘর সব করে নিলে। আর কেন? এখনো কত দুইতে চাও আমাকে? আহিঙ্কেটা একটু কমাও না। না হয় কচি মেয়েটার মুখ চেয়ে 2 টাকা কমই নিলে, তাতে কি মরে যাবে তুমি? একটু থেমে সরকারের দিকে চেয়ে চোখ টিপে আবারও বলে, আমার তো দিন ফুরিয়ে এলো, চিত্রগুপ্ত সমন ঝাড়ছে। এবার কোন দিন পেয়াদা পাঠিয়ে ধরে নিয়ে যাবে, তখন খাবে কি? আরেকটিকে খাড়া করো এবার আস্তে আস্তে, নইলে কারবার টিঁকবে কেন? রঘুবাবু অপ্রস্তুত হয়ে পড়ে মনে মনে স্ত্রী জাতির মুণ্ডপাত করে। এদের অন্ত পাওয়া ভগবানেরও অসাধ্য। রঘুবাবু তো সামান্য প্রাণী। সরকার ফিরে এসে জানায় বাবুরা রাজি আছেন, তবে 75 টাকার বেশি দেবেন না। বাজনদারদের আলাদা দেবেন না। বকশিস দেন সে স্বতন্ত্র কথা, কোনো বাঁধাবাঁধি থাকবে না। পৃষ্ঠা 81। তাই সই রাজি হয়ে যায় মতি। বলে, তাহলে পরশু ঠিক 4টে গাড়ি পাঠাও, 5টায় শুরু হওয়া চাই। তারপরে সরকার বিদায় হতে এসে বলে, তোর তো কপাল ভালো লো, আমি প্রথম গাইতে গিয়েছি 50 টাকায়, তা থেকে 21 টাকার মতো খরচাই বেরিয়ে গেছে দোয়ার বাজনদার দালালে। সুরবালার মাথায় তখন ওসব কথা ঢুকছে না। সে কাঁদো কাঁদো হয়ে বললে, এ কি করলে মাসি? শেষে কি লোক আসবে একটা? আমি একা গিয়ে অত বড় আসরে গাইব কি? সে আমি পারবো না, তুমি চলো। পারবো না নেকু, গাইব কি করে? গাইবে না তো গান শিখেছিস কি জন্যে? চিরদিন কি আমার দোয়ারগিরি করে কাটবে নাকি? একদিন না একদিন তো গাইতেই হবে, সেই আশাতেই এত মেহনত করা। তাছাড়া দোয়ার বাজনদার সব জানা শুনো, ওদের সঙ্গে এত কাল গাইছিস, তবু এত ভয় কিসের? তেমন হলে গুলিয়ে ফেললে দেখবি ওরাই সামলে নেবে। তাতেও যে খুব সান্ত্বনা পেল সুরবালা তা মনে হলো না। সে গেল কতকটা বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে। আসরটাও বেশ বড়, সেদিকে চেয়ে আরও ঘাবড়ে গেল। দেখতে দেখতে ঘেমে নেয়ে উঠল একেবারে। কিন্তু গাইতে শুরু করে গৌরচন্দ্রিকা ধরবার সঙ্গে সঙ্গেই সে ভাবটা কেটে গেল। দ্বিধা সংকোচ কিছুই রইল না, বেশ মন দিয়েই গাইল। এত ভালো গাইল যে দোয়াররাই অবাক হয়ে গেল, যারা এতকাল ওর গান শুনছে। পরস্পরের মুখের দিকে তাকাতে লাগলো তারা। আসলে মতির ওস্তাদ সেই বাবাজি মশাই এর উপদেশটাই কাজে লাগলো আজ। চোখ বুজে যুগল মূর্তির পটটা মনে মনে ভেবে নিল, নমস্কার করল উদ্দেশ্যে। আসরেও একটা চৌকির উপর গৌরনিতায়ের ছবি রাখা ছিল, তাঁদেরও প্রণাম করল। সেই দিকে চেয়েই গান ধরল প্রথম। সামনে বড় বড় হোমরা চোমরা বাবু বসেছিলেন, চোগা চাপকান আচকান মাজা কাফের শার্টের ওপরে কোচানো চাদর বাঁধা। চিকের ভেতরেও এদেরই পুরো ললনারা চিকের মধ্য দিয়েই অলঙ্কারের ঝিলিকে চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এদের কারুর দিকেই তাকালো না সে। মনে মনে কীর্তনের দেবতা রাধা শ্যামকে ভাববারই চেষ্টা করতে লাগলো। আরও একটা নতুন ব্যাপার করল, গাইতে গাইতে এগিয়ে গেল না প্যালা নেবার জন্যে,
আসরের মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে গাইতে লাগলো। দুয়াররা অবাক। লোচন, গুরুচরণ ওরা ফিসফিস করে মনে করিয়ে দেবার চেষ্টা করলো, যা না, এগিয়ে যা না, ঘুরে ঘুরে গাইবি তো, সঙ্গের মতো খাড়া রইলি কেন? কিন্তু সুরতা গ্রাহ্যও করল না। ঘুরে ঘুরে গাইল বটে, আসরের মাঝখানে থেকেই ঘুরল সে, যাতে চারিদিকে শ্রোতারা সকলে তার মুখ দেখতে পায়। তবে বেশিরভাগই তার দৃষ্টি রইল গৌরনিতাইয়ের পটের দিকে। যাঁদের গান তাঁদেরই শোনাবে সে। তাছাড়া এ আসর তার, এ তার মুজরো, নিজের মতো করেই গাইবে সে, ওদের কথায় চলবে না। আশ্চর্যের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, এমন কাণ্ড লোচন তার দীর্ঘদিনের অভিজ্ঞতাতে কখনো দেখেনি। পেলা তাতে বিশেষ কম পড়ল না। উঠে এসে দিয়ে গেল অনেকে, অনেকে রুমাল বেঁধে ছুঁড়ে দিল আসরে। বাড়িতে এসে গুনে দেখা গেল 103 টাকা 8 আনা পেলাই আদায় হয়েছে শুধু। তাছাড়া দুখানা গিনি, একখানা ছেলের মা বকশিস দিয়েছে, আর একখানা পেলা হিসেবেই এসে পড়েছে পুরুষদের মধ্যে থেকে রুমালে বাঁধা। মতি সব টাকাটাই ধরে দিলে সুরবালাকে, বললে, এটা তোর প্রথম রোজগার। পৃষ্ঠা 82। এ থেকে আর কাটবো না কিছু, পুরোটাই নিয়ে যা। শুধু খরচ যেটা, দোয়ার বাজনদার আর আমাদের রঘুবাবু সব মিলিয়ে 26টা টাকা রেখে যা, ওতেই হবে। সুরবালা অন্তত একখানা গিনি রাখার জন্যে পেড়াপেড়ি করলো, বলল, কিছু রাখো, নামমাত্র অন্তত। কিন্তু মতি রাজি হলো না, বললে, আজ নয়, এরপর বরং অন্য দিন পুষিয়ে দিস। এ তোর বৌনির গাওনা, এর সব টাকাটাই ঘরে নিয়ে যা। বামনি বুঝুক, মিছে বলেছিলুম কি সত্যি বলেছিলুম। অতিশয় চতুর ও হিসাব বুদ্ধি সম্পন্ন লোকও মধ্যে মধ্যে উদারতার আবেগে অথবা বাহবার মোহে বেহিসাবি কাজ করে বসে। মতিরও বোধহয় সেই রকম একটা প্রকাণ্ড ভুল হয়ে গেল। 7, জীবনে এত টাকা কখনো চোখে দেখেনি নিস্তারিণী। এত টাকা গোনারও অভ্যাস নেই। যতবার গুনতে যায় হিসেব গুলিয়ে ফেলে। গিনিও দূর থেকে যা দেখেছে, মতিকেই দেখেছে গিনির মালা পরে থাকতে, কিন্তু হাতে করে নেড়ে চেড়ে দেখবার ভাগ্য কখনো হয়নি। সেও এই প্রথম। টাকাগুলো সামনে সাজিয়ে রেখে হেসে কেঁদে সে অস্থির হলো। কিন্তু তারপরেই বায়না ধরল, একটা পাকা বাড়ি কোথাও ভাড়া করে উঠে যেতে হবে এবার। মেয়ের যখন এতটা নাম হয়েছে, তখন আর বস্তিতে থাকা উচিত হবে না। সুরবালার খুব আপত্তি থাকার কথা নয়। গণেশ তো শুনে নাচতে লাগলো। কেবল ভবতারণেরই প্রস্তাবটা তত পছন্দ হলো না। তিনি বললেন, দেখ, ঝপ করে অত খরচা বাড়িয়ে ফেলা ঠিক নয়। আর 2 দিন যাক, হাতে 2 পয়সা জমুক, তখন না হয় বাড়ি বদলানো হবে। খরচা বাড়ানো সহজ, তারপর কমাতে গেলে খুব কষ্ট হয়। এ তো ধরা বাঁধা বন্দোবস্ত কিছু নেই। মাস মাস মাইনের মতোও মিলবে না। 2 মাস যদি কোনো বায়না নাই গায়, তখন? নিস্তারিণী ঝঙ্কার দিয়ে ওঠে, হ্যাঁ, তোমার যেমন কথা। নিজে না হয় নাই পেলে, মতিও কি মুজরো পাবে না অত বড় গাইয়ে? সে পেলেও তো সুরোর ঘরে কিছু আসবে। দিচ্ছে তো ফি রোজই, যা আসে মাসে 3টে দিন পেলেও বাড়ি ভাড়া উঠে যাবে। তবুও ভবতারণ খুঁতখুত করেন, দেখ, ভূমি লক্ষ্মী, জমি বাড়িও আয় পয় দেখে মানুষ। এই ঘরের পয়ে তোর মেয়ের রোজগার, তার আগে এই ঘরের পয়েই তোর ছেলে মেয়ে। এক কথায় 2 পয়সা হাতে পড়তে না পড়তে এই ঘর ছেড়ে যাওয়া কি ভালো হবে? এইবার একটু দমে যায় নিস্তারিণী, তবে বেশিক্ষণের জন্যে নয়। পর মুহূর্তেই সমস্যা সমাধানের সুরে বলে, তা বেশ তো, তেমন বোঝো, এ ঘরটা থাক না, আটকে রাখলেই তো হয়। কতই বা ভাড়া? এতই যদি টানতে পারি, এ 5-6-কেও পারবো। কিন্তু এবারের কথাটাও ভেবে দেখো, এধারের কথাটাও ভেবে দেখো। মেয়ের একটু একটু করে নাম ছড়াচ্ছে। যারা মোটা টাকা দিয়ে মুজরো করতে ডাকবে, তারা কেউ এ খোলার ঘরের সামনে এসে দাঁড়াবে না। এখান থেকে গাড়ি করে নিতেও আসবে না কেউ। ওর উন্নতিটাও তো দেখতে হবে। চিরকাল কি ও মতিকেত্তনুলির ন্যাজ ধরে থাকবে?
কথাটা ঠিক। ভবতারণ চুপ করে যান। আজকাল আর বেশি তর্কাতর্কি ভালোও লাগে না তাঁর। শরীরটা ভেঙে আসছে, সেটা বেশ বুঝতে পারছেন। কটা দিনই বা আছে, আর এত গোলমাল করে লাভ কি? আরও একটা কথা তিনি ভালো বোঝেন, যে সংসার চালায় তারই কর্তৃত্ব করার সাজে। পৃষ্ঠা 83। এখন আর তার আয়ে সংসার চলে না, সুতরাং তার কোনো কথা না কওয়াই ভালো। নিস্তারিণী খোঁজাখুঁজি করে একটা বাড়ি ঠিক করলে, গোলককে খবর পাঠাতে সেই ঠিক করে দিলে। ওদেরই বাড়ির কাছে, বাড়িওয়ালারা দুঃসম্পর্কের আত্মীয় হয় বুঝি গোলকদের। ভদ্রলোকদের অবস্থা এককালে ভালো ছিল, কখনো বাড়ি ভাড়া দেননি এর আগে। গোলকই বলে বুঝিয়ে রাজি করালো। একই বাড়ির অংশ, তবু বাইরে যাতায়াত করার একটা আলাদা রাস্তা আছে বলে পৃথক বাড়িও ধরা যায়। নিচে একখানা ঘর, ওপরে দুখানা, ছাদে রান্নাঘর। ওদের পক্ষে এই ঢের। গোলকও সেই কথা বললে, এর চেয়ে বেশি ঘর নিয়ে করবেন কি? ঘর হলেই তার আসবাব চাই, কী দরকার মিছিমিছি এখনই এত খরচ বাড়াবার? ভগবান দিন দেন আর একটা বড় বাড়ি দেখে উঠে যেতে কতক্ষণ। বাড়ি নিস্তারিণীর পছন্দ হলো। 1 মাসের ভাড়া আগাম দিয়ে কথা পাকা করে ফেলল সে। তারপর ভট্টাচার্যি মশাইকে দিয়ে একটা ভালো দিন দেখিয়ে সেই মাসের মধ্যেই সে বাড়িতে উঠে গেল। মতি অনেক দিন পর্যন্ত জানতে পারেনি ব্যাপারটা। একেবারে সব ঠিকঠাক হয়ে যেতে তাকে বলল সুরো। আগে কেন বলেনি তা সেও জানে না, জিজ্ঞাসা করলে বলতে পারত না। কোথায় একটা অকারণ সংকোচে বেঁধেছিল। কথাটা শুনে মতির মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। চললি কিলো, কথা নেই বার্তা নেই, বললেই হলো অমনি যে চললুম। ওসব হবে না, এই বলে দিলুম। তোমার ওসব যাওয়া টাওয়া চলবে না। অবুজের মতো বলে মতি। দুশ্চিন্তায়, ক্ষোভে, দুঃখে তার যেন কথাবার্তাও অসংলগ্ন হয়ে পড়ে। সুরো বলে, বারে আমি কি জানি? মা বাবা ঠিক করলে তারাই বাড়ি দেখেছে, আমি তো এখনো চোখেও দেখিনি। তবে তারাই যাক, তুই আমার কাছে থাক। তা কখনো হয়? বাবা মা ভাই সবাই থাকবে এক জায়গায়, আর আমি এখানে পড়ে থাকবো, লোকেই বা কি বলবে? এতই যদি পাকা বাড়িতে থাকার শখ হয়েছিল, আমার কাছেই তো সবাই থাকতে পারতিস। নিচে তো কত ঘর পড়ে আছে। সে তো তুমি আর ভাড়া নিতে না, তাতে আমার মা বাবা রাজি হবে কেন? পরের দয়ায়, পরের এন্তাজারিতে থাকা। বাবা একটা কথা খুব বলে যে পর ভাতই ভালো, পরঘরই ভালো নয়। হুট করে যাও বললেই চলে যেতে হবে, সে বড় আতান্তর, অপমানও তো একটা। মতি রাগে যেন জ্ঞান হারিয়ে ফেলে। ইতরের মতো গালাগাল দিতে থাকে সুরোর বাবা মাকে। সুরো বলে, অমন করছো কেন? আমি কি 2-10 ক্রোশ দূরে কোথাও যাচ্ছি? এই তো দর্জিপাড়া, নাকের ডগায়। 4 গন্ডা পয়সা ফেললেই পালকি আসে। আমি হেঁটেই আসতে পারি স্বচ্ছন্দে। যখন দরকার হবে দারোয়ান পাঠিও, আমি তার সঙ্গে হেঁটে চলে আসব। আর আসতে তো হবে, তোমার কাছে তো টিকি বাঁধা। হ্যাঁ হ্যাঁ, সেইটে যাতে বেশি দিন না থাকে, সেই জন্যেই তো তোর মা মাগি মতলব ফেঁদেছে। একটু আধটু নাম হয়েছে, এইবার দালালদের কানে যাবে, তারা ঘোরাঘুরি করবে, ওইখানে বসেই দেনা পাওনা ঠিক হয়ে যাবে, আলাদা কারবার চলবে। পৃষ্ঠা 84। আমার কাছে থাকলে ভাগ দিতে হয় যদি। তোরও মনোগত অভিপ্রেরায় তাই, আমি কি আর বুঝি না? খুব বোঝো। সুরবালা একটু দাবড়ি দিয়েই ওঠে এবার। আলাদা দল খুললেই হলো না? তার দোয়ার চাই না, বাজনদার চাই না, খোল বাঁশি কিছু চাই না। ফুসমন্তরে অমনি দল খোলা হয়ে যাবে। এতটি টাকা ঢাললে তবে দল হবে। তারপর কে আমার কাছে এত সৃষ্টি করে খুঁজে খুঁজে যাচ্ছে শুনি? চিরকাল বস্তির মধ্যে খোলার ঘরে কাটলো, তাই মায়ের একটা শখ হয়েছে বাবাকে নিয়ে পাকা বাড়িতে তুলবে। এর মধ্যে দুঃস্ব কি আছে? তুমিই বা এত মতলব খুঁজছো কেন এর ভেতর? এবার মতি অন্য পথ ধরে। অনুনয় সুরে বলে, তবে তারা যাক সেখানে, তুই আমার কাছে থাক। তাদের খরচ দিস, মাঝে মাঝে দেখে আসিস, না হয় ফি হপ্তাতেই যাস, কিন্তু সেখানে থাকা তোর হবে না। না, সে আমি পারবো না, মুখ গোঁজ করে উত্তর দেয় সুরবালা।
মতি রেগে ওঠে, তা তো বলবি এখন, এখন আর পারবি কেন? দিন যে কিনে নিয়েছিস। আমারই ভুল, বুড়ো হয়ে মরতে চন্ন, এখনো মানুষ চিনলুম না। সবাই আমাকে বারণ করেছিল, পই পই করে বলেছিল, আগে ছুকরি করে নে, তারপর শেখাস, না হলে বনের গরু খায় দায়, বন বাগে যায়, তাই হবে। তাদের কথা শুনিনি, বলেছিলাম ও তেমন মেয়ে নয়, দেখিস আমার সঙ্গে কখনো বেইমানি করবে না, আমাকে ফেলে যাবে না। হাত তোর ভালো হোক রে, ঠাকুরঘরে গিয়ে দিব্যি গেলেছিলি, তাও ভুলে গেলি। কেন ভুলবো? দিব্যি গেলেছি, বুড়ো বয়সে দেখবো, সে আমার মনে আছে। টাকা যা রোজগার করবো তা থেকেও ভাগ দেবো, সব মনে আছে আমার। সে আমি দেখবো, টাকাও দেবো যতদিন তুমি বাঁচবে। যদি অক্ষম হয়ে পড়ো, শয্যাগত হও, মুখে জল দেবার লোক না থাকে, আমি নিশ্চয়ই আসবো। গুয়ে মুতে সেবা করতে হয় তাও করব। তেমন নেমক হারাম আমি নই, তেমন বেইমানের ঝাড়ে আমার জন্ম হয়নি। সে যখন দরকার হবে অবশ্য করব। তাই বলে তোমার বাড়ির ছুকরি থাকবো কেন? হাজার হোক তুমি খান কি, আমি বামুনের মেয়ে। মর্মান্তিক আঘাত। শব্দটা আর যাই হোক সুরবালার মুখ থেকে শুনবে ভাবেনি কখনো। এমনি কথাটা যে কোনো লোকের মুখ থেকে শুনলেই রূঢ় আঘাত লাগতো। সকলের লাগে, পরোক্ষ বলছে বা আড়ালে বলছে শুনলেও লাগে, এমনভাবে মুখোমুখি সামনাসামনি শুনলে তো লাগবেই। মনকে যতই যা বোঝাক, যে কোনো কৈফিয়তই থাক, নিজের সম্বন্ধে কতকগুলো সত্য মানুষ কোনো অবস্থায় কখনোই সহ্য করতে পারে না। বহু ব্যবহারে সত্যটা অনেক সময় ভোঁতা হয়ে যায়। হয়তো সে সম্বন্ধে নিজের অনুভূতি বা সচেতনতা থাকে না তত, কিন্তু কেউ মনে করিয়ে দিলেই সে সচেতনতা পূর্ণ মাত্রায় ফিরে আসে। আর সে সচেতনতার যে আঘাত, সেও কম দুঃসহ নয়। আঘাতটা সামলাতে সময় লাগলো মতির। অনেকক্ষণ কথাই কইতে পারল না কিছু। মুখ চোখ এমন লাল হয়ে উঠল যে সুরোর ভয় হলো মাথায় রক্ত উঠে মরে যাবে কিনা। ওদের পাশে দুর্গামার বাড়ি নতুন যারা ভাড়া এসেছে, তাদের বুড়ো কর্তা ওইভাবেই মরেছে, ওইতেই মরেছে। মাথায় রক্ত উঠে শিরা ছিঁড়ে যায়, সন্ন্যাস রোগ নাকি বলে ওকে। এরও তাই হবে নাকি? তাহলে সুরবালাকে চিরকাল নিমিত্তের ভাগী হয়ে থাকতে হবে। কিন্তু এখন আর ভেবে কি হবে? হাতের পাশা আর মুখের কথা একবার ফেললে আর ফেরানো যায় না। অনেকক্ষণ পরে অতি কষ্টে যেন কণ্ঠস্বর খুঁজে পায় মতি। পৃষ্ঠা 85। দেবার মতো উত্তর বিশেষ নেই, তা তার কথা থেকেই বোঝা যায়। প্রতিশোধের একটা ক্ষীণ চেষ্টা হিসেবে বলে, হ্যাঁ, মেয়ে বেচা ঘরের বামুন, সে বামুনের মেয়ের আবার বড়াই। তোদের তো সেই দাম দিয়ে মেয়ে বেচেই দেয় পুরুষ ধরে। কথার পৃষ্ঠে কথা না বলে থাকা যায় না। সুরও বলে ফেলল, সে তো একবার একজনের কাছেই বেচে, আর এ যে বারবার হরেক রকম লোকের কাছে, সারা জীবন ধরেই ফিরি করে বেড়ানো। তারপর একবার উঠে দাঁড়িয়ে বলে, না মাসি, আমি এখন যাই, থাকলেই কথা বাড়বে। তোমার এখন মাথার ঠিক নেই, আমিও আবার কি বলতে কি বলে ফেলবো। কথাগুলো বলা ঠিক হলো না আমার, ছোট মুখে বড় কথা। তুমি যাই হও, তোমাকে আমি গুরুজন বলেই জানি, গুরুর মতোই মান্যি করি। যা বললুম দোষঘাট নিও না, ক্ষমাঘেন্না করে মানিয়ে নিও। সে আর উত্তর প্রত্যুত্তরের অবকাশ না দিয়ে একেবারে বেরিয়ে চলে এলো।